হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজ এবং কালকের ক্লার্কশিপ এক্সামের জন্য আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এবং সায়েন্সের এমসিকিউ এবং অনলাইনার প্র্যাকটিস করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ এই দুদিনের জন্য। ফার্স্ট কোশ্চেন, মানালি কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট আমরা জিওগ্রাফি করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রচুর কমন আসার সম্ভাবনা আছে। মানালি বিপাশা নদীর তীরে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল, দক্ষিণ ভারতে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। তাহলে ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরা। নকরেক মেঘালয় গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দাফাবুম অরুণাচল প্রদেশের মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভাকরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাকরা শতদ্রু নদীর তীরে অবস্থিত। ভাকরা নাগাল ড্যামও শতদ্রু নদীর তীরে অবস্থিত। শতদ্রু বা সুতলেজ নদীর তীরে অবস্থিত। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। তাহলে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আরাবল্লীর গুরু শিখর। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। বারাণসী, কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। রেণুকা লেক কোথায় অবস্থিত? পরীক্ষায় আসে এটা। রেণুকা লেক হিমাচল প্রদেশে অবস্থিত। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। শ্রীনগর নিচের এটা এরকমভাবে আসে, নিচের কোন নদীটি শ্রীনগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম নদীটি। সোমগো লেক বা চাঙ্গু লেক কোথায় অবস্থিত? কোন রাজ্যে? সোমগো লেক বা চাঙ্গু লেক কোন রাজ্যে অবস্থিত? এটি সিকিমে অবস্থিত। সোমগো লেক। কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। কলেরু লেক কোথায় অবস্থিত? কোন রাজ্যে? কলেরু লেক অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কলেরু লেক। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? মথুরা, আগ্রা, দিল্লি এই তিনটি গুরুত্বপূর্ণ শহর যমুনা নদীর তীরে অবস্থিত। মথুরা, আগ্রা ও দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক লাদাখে অবস্থিত। প্যাংগং লেক লাদাখে অবস্থিত। ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আসামের ডিব্রুগড়। এটা সবারই জানা। আসামের ডিব্রুগড় কোন শহর তীরে অবস্থিত? কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আসামের ডিব্রুগড়। লোকটাক লেক কোথায় অবস্থিত? বহুবার পরীক্ষায় এসছে। লোকটাক লেক একমাত্র ভাসমান জাতীয় উদ্যান লোকটাক লেকের ওপর অবস্থিত, যেটা মণিপুরে অবস্থিত। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ। চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর শহর। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় বহুবার এসেছে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। পুনে মুলামুথা নদীর তীরে অবস্থিত। পুনে মুলামুথা, হায়দ্রাবাদ মুসি। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? একটু আগেই বললাম, দিল্লি, আগ্রা, মথুরা এই তিনটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি, আগ্রা, মথুরা
যমুনা নদীর তীরে অবস্থিত। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। কোহিমা, কোহিমা কার রাজধানী? কোহিমা নাগাল্যান্ডের রাজধানী। কোহিমা নাগাল্যান্ড। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী। আইজল মিজোরামের রাজধানী। আইজল মিজোরামের রাজধানী। চীনের ড্যাশ হল বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ। চীনের ড্যাশ হল বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ। চীনের গ্র্যান্ড খাল বা গ্র্যান্ড কানাল। গঙ্গা নদীর উৎস হলো কোথায়? গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক সময় লাগে 1.26 সেকেন্ড। 1.26 সেকেন্ড। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কী বলে? বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কী বলে? মেটেরিওলজি। বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে বলা হয় মেটেরিওলজি। রিহান্দ কোন নদীর একটি শাখা নদী? রিহান নদীটি কোন নদীর একটি শাখা নদী? রিহান্দ সোন নদীর একটি শাখা নদী। সোন। ইসরায়েলের রাজধানী হলো কি? ইসরায়েলের রাজধানী জেরুজালেম। আফগানিস্তানের রাজধানী কাবুল। ইরাকের রাজধানী বাগদাদ। তাহলে ইসরায়েল জেরুজালেম। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোন খালটি? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ হল চীন। পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ হল চীন। কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ডব্লিউবিসিএসে আসা প্রশ্ন। কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? পিএসসির আসা কোশ্চেন। শিবসমুদ্রম জলপ্রপাত, এটা বহুবার পরীক্ষায় এসেছে। শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হল কোনটি? পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হল বক্সাদুয়ার। ড্যাশকে নিচের কোনটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? নিচের কোন জায়গাটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা হলো কোনটি? পশ্চিমবঙ্গের সবথেকে বড় আয়তনের সবথেকে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত। কোন নদীর উপর? সুবর্ণরেখা নদীর উপর। গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী হলো কোনটি? গঙ্গার ডান তীরের উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা। মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? কোন জেলায়? মামাভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড়। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় অবস্থিত কোথায়? পুরুলিয়াতে। তাহলে মামাভাগ্নে বীরভূম, অযোধ্যা পুরুলিয়া, শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে। অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে অবস্থিত। ভাকরানাগাল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? একটু আগে পড়লাম ভাকরা শহর। শতদ্রু নদী বা সুতলেজ, তাহলে ভাকরানাগাল বাঁধও শতদ্রু নদী বা সুতলেজ নদীর উপর অবস্থিত। ডব্লিউবিসিএসে আসা প্রশ্ন।
নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরের মধ্যে প্রবাহিত হয় না? দেখো, তুঙ্গভদ্রা একটা কৃষ্ণার উপনদী, যেটা একটি পূর্ব বাহিনী নদী, বাকি তিনটি কিন্তু পশ্চিম বাহিনী নদী। তাহলে তুঙ্গভদ্রা পতিত হয় না আরব সাগরে। তুঙ্গভদ্রা কার উপনদী তাহলে? তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী। তুঙ্গভদ্রা কৃষ্ণার একটি উপনদী। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি প্রথম ভারতীয় পণ্য যেটি সুরক্ষিত ভৌগোলিক নির্দেশক প্রোটেক্টেড জিওগ্রাফিক ইন্ডিকেটর ট্যাগ পেয়েছিল? দার্জিলিং চা। পিএসসিতে আসা প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত বা কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক মালভূমির কোথায়? অমরকণ্টক মালভূমির মহাকাল পাহাড় নর্মদা নদীর উৎপত্তি। রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? রুদ্রপ্রয়াগ, পিএসসিতে আসা প্রশ্ন। রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দ, ভাগীরথী, দেবপ্রয়াগ। এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ সাইক্লোনগুলোর নাম দেখে নেব এবং কোন দেশ তার নাম দিয়েছে সেটা দেখব। নিসর্গ নাম দিয়েছে বাংলাদেশ, গতি নাম দিয়েছে ভারত, নিভার নাম দিয়েছে ইরান, বুরেভি নাম দিয়েছে মালদ্বীপ, তাউতে নাম দিয়েছে মায়ানমার। তাউতে নাম দিয়েছে মায়ানমার, তাহলে নিসর্গ বাংলাদেশ, তাউতে মায়ানমার। ইয়াস বা জস নাম দিয়েছে ওমান। ইয়াস বা জস নাম দিয়েছে ওমান। গুলাম নাম দিয়েছে পাকিস্তান। শাহিন নাম দিয়েছে কাতার। জাওয়াদ নাম দিয়েছে সৌদি আরব। অসনি বা আসনি নাম দিয়েছে শ্রীলঙ্কা। সিত্রাং সাইক্লোনটির নাম দিয়েছে থাইল্যান্ড। তাহলে সিত্রাং থাইল্যান্ড, ইয়াস ওমান, জাওয়াদ সৌদি আরব। মান্ডুস নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। মোচা বা মোখা নাম দিয়েছে ইয়েমেন। বিপর্যয় নাম দিয়েছে বাংলাদেশ। তেজ নাম দিয়েছে ভারত। তাহলে বিপর্যয়, এটা পরীক্ষায় আসে। বিপর্যয়, মোখা বা মোচা নাম দিয়েছে কে? ইয়েমেন। মোচা বা মোখা নাম দিয়েছে ইয়েমেন। বিপর্যয় নাম দিয়েছে বাংলাদেশ। তেজ নাম দিয়েছে ভারত। হামুন নাম দিয়েছে ইরান। মিথিলি নাম দিয়েছে মালদ্বীপ। মিকাউং বা মিকজাউং নাম দিয়েছে মায়ানমার। রেমাল ঝড় বা সাইক্লোনটির নাম দিয়েছে ওমান। আসনা নাম দিয়েছে পাকিস্তান। তাহলে রেমাল নাম দিয়েছে ওমান, মিকাউং মায়ানমার, হামুন ইরান, মিথিলি মালদ্বীপ। এবার আমরা কিছু শিলা দেখে নেব যেগুলো পরীক্ষাতে চলে আসে। বেলে পাথর একটি পাললিক শিলা, কোথায় রূপান্তরিত হয়েছে? কোয়ার্টজাইট। চুনা পাথর একটি পাললিক শিলা, মার্বেলে রূপান্তরিত হয়েছে। কাদা পাথর পাললিক শিলা, স্লেটে রূপান্তরিত হয়েছে। পিট কয়লা একটি পাললিক শিলা, গ্রাফাইটে রূপান্তরিত হয়েছে। সেল একটি পাললিক শিলা, স্লেট বা সিস্টে রূপান্তরিত হয়েছে। তো এখানে তিনটা রূপান্তরিত শিলা দিয়ে দিবে, একটি পাললিক শিলা, নিচের মধ্যে কোনটি পাললিক শিলা, বা তিনটি পাললিক শিলা, একটি রূপান্তরিত শিলা। পরীক্ষা এভাবে চলে আসবে কোনটি রূপান্তরিত শিলা। বা পরীক্ষা এভাবেও কোশ্চেন চলে আসে যে কাদা পাথর একটি পাললিক শিলা রূপান্তরিত হয়ে কিসে রূপান্তরিত হয়? কোন শিলায় নিচের মধ্যে কোনটি রূপান্তরিত হয়? স্লেট, মার্বেল, গ্রাফাইট, সিস্ট, এরকমভাবে চলে আসবে। কিছু আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা কী হয়? গ্রানাইট থেকে কি হয়? নিস বা সিস্ট। অগাইট থেকে হর্নব্লেন্ড, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট। তাহলে এখানের মধ্যে এরকমভাবে কোশ্চেন চলে আসে, গ্রানাইট একটি কী ধরনের শিলা? পরীক্ষা আসে। ব্যাসাল্ট একটি কী ধরনের শিলা? আগ্নেয় শিলা। অ্যাম্ফিবোলাইট একটি রূপান্তরিত শিলা। অ্যাম্ফিবোলাইট ব্যাসাল্টের রূপান্তরিত শিলা। কোন শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়? আগ্নেয় শিলা। শিলা কয় প্রকার? শিলা 3 প্রকার। মার্বেল কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? চুনাপাথর। পরীক্ষা এভাবে কোশ্চেন চলে আসে, মার্বেল কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? চুনাপাথর। কোন শিলায় স্তর থাকে না? আগ্নেয় শিলায় স্তর থাকে না। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। কয়লা কোন জাতীয় শিলা? কয়লা এক ধরনের পাললিক শিলা। তাহলে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায়। কোন শিলায় স্তর থাকে না? আগ্নেয় শিলায় স্তর থাকে না।
কোন শিলাকে জৈব শিলা বলা হয়? পাললিক শিলাকে। পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। নেক্সট, ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? অ্যাম্ফিবোলাইট। একটি পাতালিক শিলার উদাহরণ কি? গ্রানাইট। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কেমন হয়? গোলাকৃতি হয়। চুনাপাথর কি জাতীয় পাললিক শিলা? জৈব পদার্থের দ্বারা গঠিত অসংঘাত পাললিক শিলা। গোলাকার বড় বড় নুড়িযুক্ত পাললিক শিলাকে কি বলে? কংগ্লোমারেট বলা হয়। কংগ্লোমারেট। কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? কোয়ার্টজাইট বেলে পাথরের পরিবর্তিত রূপ। আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম কি? আগ্নেয় শিলা থেকে একটি রূপান্তরিত শিলার নাম নিস। এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসে শিলা সংক্রান্ত প্রশ্ন কোনো কোনো শিফটে। পাললিক শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম কি? বেলে পাথর থেকে কোয়ার্টজাইট। হিমবাহ সঞ্চিত কোণাকৃতি দানা বিশিষ্ট পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলে? টিলাইট। এটা হিমবাহ থেকে কিন্তু টিলাইট বলা হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ হ্রদগুলো দেখে নিব, যেগুলো কোন মহাদেশে বা কোন দেশে অবস্থিত। দেখো, বৈকাল হ্রদ, যেটাকে বলা হয় গভীরতম বা সবচেয়ে পুরনো হ্রদ, গভীরতম হ্রদ, এটি কোথায় অবস্থিত? রাশিয়াতে। সুপিরিয়র হ্রদ মিষ্টি জলের হ্রদ, সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটি আমেরিকা কানাডাতে অবস্থিত। ক্যাসপিয়ান সাগর কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, রাশিয়া, এটা বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত? পেরু, বলিভিয়াতে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া, উগান্ডাতে অবস্থিত। টাঙ্গানাইকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়াতে অবস্থিত। হুরুন হ্রদ আমেরিকা ও কানাডাতে অবস্থিত। মৃত সাগর বা ডেড সি জর্ডন ও ইসরায়েলে অবস্থিত। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকাতে অবস্থিত। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট বিয়ার লেক কানাডাতে অবস্থিত। ক্র্যাটার লেক আমেরিকাতে অবস্থিত। লাডোগা হ্রদ রাশিয়াতে অবস্থিত। উইনিপেগ হ্রদ কানাডাতে অবস্থিত। ফারাক্কা বাঁধ। এবার আমাদের ভারতের কিছু বাঁধ দেখে নেব, কোন কোন রাজ্যে অবস্থিত বা কোন নদীর তীরে। গুরুত্বপূর্ণ এটা। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, গঙ্গা নদীর তীরে বা গঙ্গা নদীর ওপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, বরাকর নদীর উপর। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুদ বাঁধ গুরুত্বপূর্ণ, উড়িষ্যাতে অবস্থিত, মহানদীর উপর, সেটা হচ্ছে বৃহত্তম হীরাকুদ বাঁধ। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর, এটা হচ্ছে উচ্চতম। তাহলে হীরাকুদ বৃহত্তম লার্জেস্ট, তেহরি বাঁধ উচ্চতম হাইয়েস্ট, উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর। ভাকরা নাগাল বাঁধ কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর উপর? শতদ্রু নদীর উপর। তিনটা খুবই গুরুত্বপূর্ণ। পাঞ্চেত তো আসেই, পাঞ্চেত, হীরাকুদ, তেহরি গুরুত্বপূর্ণ এগুলো। মাইথনও আসে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর? এগুলো পরীক্ষায় আসে। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, নর্মদা নদীর উপর। নাফথা ঝাকরি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত, কাবেরী নদীর উপর। দেখো, এখানে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর, কোন রাজ্যে? মেত্তুর বাঁধ কোন নদীর উপর, কোন রাজ্যে অবস্থিত? আর হচ্ছে নাফথা ঝাকরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা গুরুত্বপূর্ণ।
রিহাদ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত। রিহাদ কোন নদীর উপনদী? সোন নদীর একটি উপনদী। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশাতে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, চম্বল নদীর উপর। চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত রাজস্থানে। উরি বাঁধ জম্মু কাশ্মীরে অবস্থিত, ঝিলাম নদীর উপর, গুরুত্বপূর্ণ। সালাল বাঁধ সেটাও জম্মু কাশ্মীরে অবস্থিত কিন্তু চেনাব নদীর উপর, গুরুত্বপূর্ণ এগুলো। কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর, কয়না ড্যাম। তাহলে দেখো উরি, সালাল, গান্ধী সাগর, রিহান্দ গুরুত্বপূর্ণ এখানে, এগুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় আসার মতো আমি সব কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি আজকে। কয়না করলাম মহারাষ্ট্রে, কয়না নদীর উপর। কয়না জলবিদ্যুৎ কেন্দ্রও আছে। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে, বতোয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর, এটা পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত, তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। রিহান কিন্তু সোনের একটি উপনদী। তাহলে এখানে উকাই, ম্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটকের রাজ্যে অবস্থিত, তুঙ্গভদ্রার নদীর উপর। তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার একটি উপনদী। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, পেন্না নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভাইগাই নদীর উপর। এখানে তুঙ্গভদ্রা, সোমশিলা গুরুত্বপূর্ণ খুবই। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? চেমায়ংদিং হিমবাহ থেকে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী নদী মিজোরাম থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বৈতরণী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রাহ্মণী রাউরকেল্লা থেকে উৎপত্তি, এটাও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এগুলো ডিরেক্ট না বঙ্গোপসাগরে পতিত হলেও কারো না কারোর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে, খাম্বাদ উপসাগরে। সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে, খাম্বাদ উপসাগরে। মাহি নদী বিন্ধ্য পর্বত থেকে, খাম্বাদ উপসাগরে। দেখো এই তিনটি নর্মদা নদী, নর্মদা, সবরমতী, মাহি তিনটিই কিন্তু পশ্চিম বাহিনী নদী। এটা তো একটা গুরুত্বপূর্ণ খুবই। এখানে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, যে মাহি নদী কর্কটক্রান্তি রেখা, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সেটা হচ্ছে মাহি নদী। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি? সিনকাবাব, এর উষ্ণ প্রস্রবণ আরব সাগরে পতিত, এটাও একটি পশ্চিম বাহিনী নদী। গুরুত্বপূর্ণ এগুলো, যেহেতু এগুলো পশ্চিম বাহিনী নদী। গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী ত্রিম্বক পর্বত বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরী ব্রহ্মগিরি সিংহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী সিয়াওয়ারা উচ্চভূমি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণা মহাবালেশ্বর সিংহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র চেমায়ংদি হিমবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এগুলো প্রত্যেকটি কিন্তু পূর্ববাহিনী নদী, প্রত্যেকটি পূর্ববাহিনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর মধ্যে গোদাবরী দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। ভাইগাই ভারু সানাদু পাহাড় পাক উপসাগরে পতিত হয়েছে। লুনি পুষ্কর ভ্যালি কচ্ছরণে পতিত হয়েছে। বিতস্তা বা ঝিলাম ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি, চেনাবের সঙ্গে মিলিত হয়েছে। বিপাশা রোটাঙ্গিরিপথ থেকে উৎপত্তি, শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি, সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। দেখো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। ঝিলাম চেনাবের সঙ্গে মিলিত হয়েছে, বিপাশা শতদ্রুর সঙ্গে, আবার শতদ্রু সিন্ধুর সঙ্গে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি, সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। দামোদর খামারপথ সিংহ থেকে হুগলির সঙ্গে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী সাঁওতাল পরগনা মালভূমি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। ভীমা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে, কৃষ্ণার একটি উপনদী ভীমা। তুঙ্গভদ্রাও পশ্চিমঘাট থেকে উৎপত্তি, কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে কৃষ্ণার দুটি উপনদী কী কী পেলাম? ভীমা, তুঙ্গভদ্রা। মুসি ঘাটপ্রভা এগুলোও কৃষ্ণার উপনদী। দেখো মুসি মেডাক জেলা থেকে উৎপত্তি, কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। মুসি নদীর উপর কোন শহর অবস্থিত?
মসি নদীর তীরে হায়দ্রাবাদ জেলা। পুনে হায়দ্রাবাদ জেলা না, হায়দ্রাবাদ শহর। পুনে মুলামথা নদীর তীরে অবস্থিত। ঘাটপ্রভা পশ্চিমঘাট পর্বত থেকে কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে কৃষ্ণার ভীমা, তুঙ্গভদ্রা, মুসি ঘাটপ্রভা। তিস্তা পায়োহুনারি হিমবাহ থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। জলঢাকা সিকিমের হিমালয় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। ধানসিঁড়ি নাগা পাহাড় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারি ব্রহ্মপুত্রের কটা উপনদী। ব্রহ্মপুত্রের উপনদীগুলি কী কী? তিস্তা, জলঢাকা, ধানসিঁড়ি, এগুলো সব ব্রহ্মপুত্রের উপনদী। আচ্ছা, এবার আমরা পশ্চিমবঙ্গের কিছু নদী তীরবর্তী শহরগুলো দেখে নেব। কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত। দেখো, হুগলি নদীর তীরে কী কী শহরগুলো আছে? কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী। কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী প্রত্যেকটি হুগলি নদীর তীরে অবস্থিত। মহানন্দা, মালদা শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত, মালদা শহর। শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত। ইটাহার মহানন্দার তীরে দেখো ইসলামপুরও আছে, ইংরেজ বাজারও আছে। দামোদর নদীর তীরে দুর্গাপুর, আসানসোল। অজয়ের তীরে দেখো কেন্দুলি, আসানসোল, ইলামবাজার। ভাগীরথী নদীর তীরে কাটোয়া, মুর্শিদাবাদ, নবদ্বীপ, মুর্শিদাবাদ, কাটোয়া, এই তিনটি ভাগীরথী নদীর তীরে। কংসাবতী নদীর তীরে কী কী আছে? পুরুলিয়া, মেদিনীপুর। পুরুলিয়া ও মেদিনীপুর শহর কংসাবতী নদীর তীরে অবস্থিত। জলঢাকা নদীর তীরে মাথাভাঙ্গা, ধূপগুড়ি। ইছাবতী নদীর তীরে বনগাঁ, বসিরহাট। এগুলো পিএসসির পরীক্ষায় কখনো কখনো চলে আসে। ধূপগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এরকমভাবে চলে আসে। জলপাইগুড়ি শহর পরীক্ষায় আসে। জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। দেখো, জলপাইগুড়ি একটা তিস্তা আছে, আবার একটা করলাও আসবে। কালিম্পং তিস্তা নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার কালজনি নদীর তীরে অবস্থিত। এটা পরীক্ষা আসে, এগুলো আসে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। বাঁকুড়া কোন নদীর তীরে? দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। বালুরঘাট আত্রেয়ী নদীর তীরে অবস্থিত। যে কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। তাহলে জলপাইগুড়ি তিস্তা, কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহার তোরসা নদীর তীরে বললাম। কৃষ্ণনগর চলঙ্গী নদীর তীরে। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? কোপাই নদীর তীরে, এটাও আসে পরীক্ষাতে। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে। বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর তীরে অবস্থিত। কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কোলাঘাট। এবার আমরা পশ্চিমবঙ্গের কটি জাতীয় উদ্যান আছে? 6টি। ওই 6টি জাতীয় উদ্যান কোন কোন জেলায় আছে সেটা একবার রিভিশন করে নেব। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় আছে? দক্ষিণ 24 পরগনা জেলায়। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান বা নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোন জেলায় আছে? কালিম্পং জেলায়। দেখো, এগুলো গুরুত্বপূর্ণ যেহেতু পশ্চিমবঙ্গের পিএসসির জন্য, ক্লার্কশিপের জন্য। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার। সিঙ্গলীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায়। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। তাহলে গরুমারা জলপাইগুড়ি, জলদাপাড়া আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, এবার আমরা কিছু জাতীয় উদ্যানগুলো রিভিশন করে নেব কোন কোন রাজ্যে অবস্থিত। গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান থেকে পরীক্ষায় আসে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। দেখো, আসামের সবগুলো কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, রায়মনা দেখো 2021 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। জাতীয় উদ্যানের তকমা পেয়েছে 2021 সালে। তা দেখো, কাজিরাঙ্গা, মানস, নামেরি জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রায়মনা জাতীয় উদ্যান। রায়মনা কিন্তু এখন পরীক্ষায় আসে। আসামে আরও কী কী আছে? দিহিং পটকাই, এটাও 2021 জাতীয় উদ্যান হিসাবে এটা প্রকাশ লাভ করেছে।
দিহিং পটকাই রায়মনা খুবই গুরুত্বপূর্ণ। ওরাং মানস। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান এবং গোবিন্দ পশু বিহার। তাহলে উত্তরাখণ্ডে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, গোবিন্দ পশু বিহার। এখানে জিম করবেট জাতীয় উদ্যান সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যানটা। উত্তরাখণ্ডে আরও কী কী আছে দেখো, নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান। এর মধ্যে রাজাজি জাতীয় উদ্যানটা বহুবার আসে পরীক্ষাতে। ওড়িশাতে ভিতরকণিকা জাতীয় উদ্যান। তাহলে আমরা উত্তরাখণ্ডে কী কী পেলাম, নন্দাদেবী, রাজাজি, পুষ্প উপত্যকা, জিম করবেট, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ওড়িশাতে ভিতরকণিকা, শিমলিপাল, আমরা এগুলো জানি, বহুবার প্র্যাকটিস করিয়েছি ক্লাসে, তো মুখস্থর মতো হয়ে যাওয়া উচিত। দেখো ওড়িশাতে ভিতরকণিকা পড়লাম, শিমলিপাল জাতীয় উদ্যান। কর্ণাটকে অংশী জাতীয় উদ্যান। আর একটা ভান্সদা জাতীয় উদ্যান আছে, যেটা গুজরাটে অবস্থিত। এটা গুলাবে না, পরীক্ষায় আসে এগুলো। কর্ণাটকে বন্দিপুর জাতীয় উদ্যান, কর্ণাটকে বানারঘাটা জাতীয় উদ্যান। বানারঘাটা, নাগারহোল, বন্দিপুর, অংশী জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। গুজরাটে দেখো, গুজরাটে ব্ল্যাক জাতীয় উদ্যান বা ভেলভাদা যেটাকে বলা হয়, গুজরাটে বাংসদা। অংশী কিন্তু কর্ণাটক, গুজরাটে বাংসদা জাতীয় উদ্যান। গুজরাটে গির অভয়ারণ্য, গুরুত্বপূর্ণ খুবই, বহুবার পরীক্ষায় আসে এগুলো। গুজরাটে গলফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক। গলফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটে গলফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক, গির, বাংসদা, ব্ল্যাক জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। ঝাড়খণ্ডে দেখো বেতলা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে আমরা 6টা পড়েছি, কী কী একটু আগে রিভিশন করলাম। বক্সা জাতীয় উদ্যান, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া, সুন্দরবন। তাহলে পশ্চিমবঙ্গে বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া, সিংহলীলা, সুন্দরবন। তাহলে এই 6টা পশ্চিমবঙ্গে আমাদের। মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণ জাতীয় উদ্যান আছে। কানহা টাইগার রিজার্ভ, বান্ধবগড়, ফসিল, মাধব, পেঞ্চ, প্রত্যেকটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে গুরুত্বপূর্ণ, এগুলা পরীক্ষায় আসে। মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, কানহা তো বহুবার পরীক্ষায় এসেছে। মেঘালয়কে দেখো, মেঘালয়ে 2টো আছে, নকরেক, বালপাক্রাম, এগুলো পরীক্ষা আসে। নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কোন রাজ্যে, মেঘালয়। তাহলে মেঘালয় নকরেক, বালপাক্রাম। রাজস্থানে মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান। রাজস্থানে মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান। রণথম্বর আছে, সরিস্কা আছে রাজস্থানে আরও। লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক। তাহলে হেমিস ফেস্টিভ্যালও লাদাখে, হেমিস ন্যাশনাল পার্ক সেইভাবে মনে রাখবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখো ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, গ্যালাথিয়া জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। তাহলে ক্যাম্পবেল বে, গ্যালাথিয়া, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক প্রত্যেকটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। অরুণাচল প্রদেশে মৌলিং জাতীয় উদ্যান, অরুণাচল প্রদেশ নামদফা জাতীয় উদ্যান। তাহলে নামদফা, মৌলিং, অরুণাচল প্রদেশ। বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। আরও একটা ছত্তিশগড়ে কাঙ্গের ভ্যালি বা কাঙ্গের ঘাটে জাতীয় উদ্যান। তাহলে কাঙ্গের ভ্যালি, ইন্দ্রাবতী, ছত্তিশগড়। বিহারে বাল্মীকি, অরুণাচল প্রদেশ মৌলিং, নামদফা। গোয়াতে মোল্লেম। তাহলে দেখো মৌলিং পড়লাম অরুণাচল প্রদেশ, মোল্লেম কিন্তু গোয়া। হরিয়ানাতে কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর জাতীয় উদ্যান। গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় বহুবার এসেছে। সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ। গুরুত্বপূর্ণ এগুলো। হিমাচল প্রদেশে পিন ভ্যালি জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ। জম্মু কাশ্মীরে দোচিগ্রাম জাতীয় উদ্যান, কিস্তুয়ার জাতীয় উদ্যান, জম্মু কাশ্মীর। সেলিম আলী জাতীয় উদ্যান, জম্মু কাশ্মীর। এটা গুরুত্বপূর্ণ। কর্ণাটকে নাগারহোল পড়লাম আমরা।
অনসি পড়েছিলাম, বানারঘাটা পড়েছিলাম, বন্দিপুর পড়েছিলাম, প্রত্যেকটা কর্ণাটক। কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান পরীক্ষাতে আসে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের চান্দেলি, গুগামাল, নাভেগাঁও। চান্দেলি, গুগামাল, নাভেগাঁও জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো গুরুত্বপূর্ণ। নাভেগাঁও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা। মণিপুরে কেইবুল লামচো জাতীয় উদ্যান, যেটা লোকটাক লেকে অবস্থিত। মণিপুর সিরোহি জাতীয় উদ্যান, কেইবুল লামচো একমাত্র ভাসমান জাতীয় উদ্যান পৃথিবীর, খুবই গুরুত্বপূর্ণ এটা। মিজোরামে মুরলেন জাতীয় উদ্যান। গোয়াতে পড়লাম মোরলেম, অরুণাচল প্রদেশে পড়লাম মৌলিং। মাথায় রাখো, মিজোরামে মুরলেন। দেখো মিজোরামে পড়লাম, মিজোরামে আরও আছে কি? ফ্লাওয়াংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান, এবং দেখো ইনটানকি জাতীয় উদ্যান। তাহলে ইনটানকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নাগাল্যান্ডে। রাজস্থানের রণথম্বর, সরিস্কা, কেওলাদেও, রাজস্থান। আমরা আগে কেওলাদেও, সরিস্কা পড়েছি। রণথম্বর জাতীয় উদ্যান, রাজস্থান। সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, একমাত্র মিক্সড জাতীয় উদ্যান। তামিলনাড়ুতে মুদুমালাই, গুইন্ডি বা গিন্ডি, মান্নার উপসাগর, মেরিন জাতীয় উদ্যান। গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই। এবার দেখো ভারতের কিছু অনলাইনের প্র্যাকটিস করব। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? জিম করবেট, উত্তরাখণ্ডে। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এটাও পরীক্ষায় এসেছে, হেমিস ন্যাশনাল পার্ক। বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য আসামে অবস্থিত। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত নামদফা। রণথম্বর জাতীয় উদ্যান, রাজস্থান। রণথম্বর, সরিস্কা, কেওলাদেও রাজস্থানে অবস্থিত। আচ্ছা, পেরিয়ার জাতীয় উদ্যান একটু পড়লাম, এখনই করলাম। নামদফা অরুণাচল প্রদেশ, রণথম্বর রাজস্থান, আর পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান। কেরালাতে আরেকটা কী আছে? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। পরীক্ষায় বহুবার এসেছে এবং আসে পেরিয়ার ও সাইলেন্ট ভ্যালি, কেরালা। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, যেটা সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। কর্ণাটকে আরও কী কী আছে? নাগারহোল, বানারঘাটা, অনসি। নাগারহোল, বানারঘাটা, অনসি। ভান্সদা কিন্তু গুজরাটে। গুরুত্বপূর্ণ অনেকগুলো জিওগ্রাফির জিকে করলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। সামনে ক্লার্কশিপ আছে, এনটিপিসি আছে, এসএসসিজিডি আছে, ডাব্লিউপি আছে। সবগুলো পরীক্ষা মাথায় রেখে ভালোভাবে প্র্যাকটিস করে যাও। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার গুরুত্বপূর্ণ ধারাসমূহ প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? 1962 খ্রিস্টাব্দে। ভারতে রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 35 বছর। রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি 35 বছর। রাজ্যসভার সদস্য 30 বছর, লোকসভার সদস্য 25 বছর এবং গ্রাম পঞ্চায়েত পৌরসভা 21 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার 6 বছর, লোকসভার 5 বছর।
ভারতের সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপাল নিযুক্তির কথা বলা হয়েছে? রাজ্যপাল নিযুক্তির কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 153 1962 সালের ইন্দো চায়না যুদ্ধের সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন V.K. কৃষ্ণা মেনন। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী সর্দার বলদেব সিং। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান হলেন কে? কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনিক প্রধান লেফটেন্যান্ট গভর্নর। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় 360 নম্বর। ভারতে 3টি জরুরি অবস্থা আছে, তার মধ্যে 352 জাতীয় জরুরি অবস্থা, 356 রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতির শাসন, আর 360 আর্থিক জরুরি অবস্থা। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? প্রতিরক্ষা 3টা তালিকা আছে, রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। কোন সংবিধান সংশোধনটি জিএসটি সম্পর্কিত? জিএসটি কততম সংবিধান সংশোধনের সাহায্যে মাধ্যমে যোগ করা হয়েছিল? 101। কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন বলা হয়? 42তম সংবিধান সংশোধনী, এটা সবার জানা উচিত, যেটা 1976 সালে হয়েছিল। WBCS কোশ্চেন, আশা কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসছে? পাঞ্জাব। ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? এখনো পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি, নাগাল্যান্ডে। ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? 35 ধারা জম্মু ও কাশ্মীর। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের সাহায্যে। ইউপিএসসি গঠনের কথা উল্লিখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 315, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 1935 সালে প্রথম কে গণপরিষদ গঠনের প্রস্তাব দিয়েছিলেন? এটা কোশ্চেন আসে, কে প্রস্তাব দিয়েছিলেন প্রথম? MN রায়। অর্থ কমিশন গঠনের কথা ভারতের সংবিধানে কততম আর্টিকেলে উল্লিখিত আছে? 324 ইলেকশন, 368-তে সংবিধান সংশোধন, 280-তে অর্থ কমিশন। ভারতের সংবিধান রেসিডিউয়ারি পাওয়ার ন্যস্ত করেছে কোনটি? কেন্দ্রীয় আইনসভার উপর। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? 4টি পদ আছে, কোন পদটি ভারতীয় সংবিধানে নেই? ডেপুটি প্রাইম মিনিস্টার, এটা প্রথমে দিক করেছিল, তারপর নেই। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? প্রথম আইনমন্ত্রী, এটা সবার জানা উচিত, আইনমন্ত্রী প্রথম ছিলেন ডক্টর BR আম্বেদকর। দ্য আর্টিকেল, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট রিট বা লেখ জারি করতে পারে? হাইকোর্ট 226, সুপ্রিম কোর্ট 32। ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? 1862 সালে। 1862 সালে প্রথম হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? 11তম, এটা যোগ করা হয়েছিল 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে বা প্রিয়াম্বেলে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর কোনটি? 3টি স্তর আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। গ্রাম লেভেল, পঞ্চায়েত লেভেল, পরিষদ, জেলা পরিষদ লেভেল, গ্রাম পঞ্চায়েত সর্বনিম্ন স্তর। পৌরসভা সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। 25 বছর লোকসভা, 30 বছর রাজ্যসভা, 35 বছর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল।
এগুলো যখন বছর একটা রিভিশন করবে সাথে সাথে সেগুলো মনে করে নেওয়ার চেষ্টা করবে যে কোনটা কার ন্যূনতম বয়স, তাহলে সবসময় মনে থাকবে। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে, যেখানে নবম তফসিল যোগ করা হয়? 1951 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল, আবার 6 থেকে বাড়িয়ে 5 করা হয়েছিল? এটা করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনী, আবার 44-এ ওটা কমানো হয়েছিল 6 থেকে 5। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানকে অনুসরণ করে? সংবিধান সংশোধন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা। 368 নম্বর ধারায় আছে। ভারতের মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসেবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? মূল সংবিধানের ভাষা ছিল 14টা, এখন 22টা। বর্তমানে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কটি ভাষাকে আঞ্চলিক ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, যেটা এখনই বললাম, বর্তমানে 8ম তফসিলে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে বর্তমানে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 9টি ছিল, এখন আছে 8টা। দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন ও দিউ যোগ হয়ে গেছে, আর এদিকে জম্মু কাশ্মীর ভেঙে গেছে। জম্মু কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদার বিষয় বর্ণিত ছিল ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 370 নম্বর, এটা এখন বাদ দেওয়া হয়েছে। সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনী? 73তম, 73rd। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্বের ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল? মৌলিক দায়িত্ব 10টি প্রথমে যোগ হয়েছিল 44তম 1978 সালে, তারপরে 86তমতে একটা যোগ হয়েছিল। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ। 61তম সংবিধান সংশোধনী। ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার অনুমতি দেয়? সংবিধান সংশোধন কততম অনুচ্ছেদে? একটু আগে আমি বলেছি 368তম। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে? দলত্যাগ বিরোধী, এটা 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ হয়েছিল, 52তম। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? 36তম। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বেল? যোগ হয়েছিল আরও কিছু ওয়ার্ড, সোশ্যালিস্ট, সেকুলার, 42তমতে 1976 সালে। এবার কিছু ধারা রিভিশন করে নেব। পার্ট 1-এ ধারা আছে 1 থেকে 4। 1 নম্বর ধারাতে ইউনিয়নের নাম ও অঞ্চল, 2 নম্বরতে নতুন রাষ্ট্রের ভর্তি ও প্রতিষ্ঠা, 3 নম্বর নতুন রাজ্য গঠন, এলাকা সীমানা, রাজ্যগুলির নাম পরিবর্তন। মাথায় রাখবে, ধারাগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ধারা দিয়ে কোশ্চেন আসে। অনুচ্ছেদ, এবার অংশ 2, ধারা 5 থেকে 11। কী আছে 5-এ? সংবিধান নাগরিকত্ব। আমরা জানি পার্ট 2-তে নাগরিকত্ব আছে। এখানে 6-এ আছে পাকিস্তান থেকে আসা, নাগরিকত্বের ব্যাপারগুলোই আছে, এখানে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই। একক নাগরিকত্ব আমাদের এটা মাথায় রাখতে হবে। পর্ব 3-তে ধারা 12 থেকে 35, ধারা 12 থেকে 12তে রাষ্ট্রের সংজ্ঞা, 13তে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বা অবমাননাকারী আইন। এখানে আছে কি মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলি কি? 7টি মৌলিক অধিকার প্রথমে ছিল, এখন আছে 6টি। কেন? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, 31 নম্বরে ছিল। দেখো 14 থেকে 18তে আছে সমতার অধিকার, সমতা এখানে কি আছে? 14তে আইনের চোখে সবাই সমান, 17 নম্বরে অস্পৃশ্যতা বিলোপ, 18তে শিরোনাম বিলুপ্তি, বিভিন্ন রকম এই শিরোনাম দেওয়া, বিভিন্ন রকমের শিরোনাম বিলুপ্তি করা হয়েছে। 16তে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। 17 খুবই গুরুত্বপূর্ণ। 2 আছে স্বাধীনতার অধিকার, 6টি অধিকার বলে দেবো এখানে, অনুচ্ছেদ 19 থেকে 22। প্রথমে সাম্য, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতি, তারপরে আমাদের যেটা আছে 32 নম্বর। দেখো এখানে 19 নম্বরে 6টা গুরুত্বপূর্ণ স্বাধীনতা আছে, সেগুলো দিয়ে কোশ্চেন আসে। 19 নম্বরে 6টা স্বাধীনতা আছে। প্রথমে 1 নম্বর বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি বা ইউনিয়ন গঠনের স্বাধীনতা। 3টি
4 নম্বরে ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার স্বাধীনতা। 5 নম্বরে ভারতের ভূখণ্ডে যে কোনো অংশে বসবাস বা বসতি স্থাপনের স্বাধীনতা। 6 নম্বরটা বাদ দেওয়া হয়েছে। 7 নম্বর যে কোনো পেশা বা অনুশীলন করার বা কোনো পেশা ব্যবসা বা চালিয়ে যাওয়ার স্বাধীনতা। মোট 6টা আছে। এখান থেকে 6টার মধ্যে 4টা যে কোনো তুললে, 3টা যে কোনো তুলে অন্য একটা কোনো কিছু তুলে বলবে কোনটি নেই, এরকমভাবেও কোশ্চেন আসে। 20তে আছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত ক্ষেত্রে সুরক্ষা। 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। 22 কিছু কিছু ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সুরক্ষা। এগুলো মাথায় রাখতে হবে। 22 নম্বর আসে, 21 নম্বর আসে। 21A কিন্তু শিক্ষা, ওই যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত, সেটা 21A। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। তাহলে কি বললাম? সাম্য, স্বাধীনতা, শোষণ। শোষণ মানুষের যাতায়াত নিষিদ্ধ, জোরপূর্বক শ্রম 23 নম্বরে। 24 নম্বরে কারখানা ও খনিতে শিশুদের 14 বছরই বয়সের কম বয়সী শিশুদের নিয়োগের নিষেধাজ্ঞা, এটা 24 নম্বরটা প্রচুর আসে। 24 নম্বর, 17 নম্বর অস্পৃশ্যতা, এগুলো আসে। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা। ধারা 26 আছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা। ধারা 27 কোনো বিশেষ ধর্মের প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। মোটামুটি 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা, এভাবেও কোশ্চেন আসে। এবার শিক্ষা ও সংস্কৃতি 29 থেকে 30। 29 থেকে 30 নম্বর শিক্ষা প্রতিষ্ঠা পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার। 29 নম্বরে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ। মোটামুটি 29-30 শিক্ষা ও সংস্কৃতি। 31 নম্বর বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকার ছিল ওটা এখন 300A নম্বর ধারায় আছে, পার্ট 20-তে আছে। 300A সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে 31, আর 32 হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। ঠিক আছে, মোট 6টা। 32 নম্বর অনুচ্ছেদ মৌলিক অধিকার প্রয়োগের প্রতিকার। এই 32 নম্বরের সাহায্যে আমরা সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারি, আর 226 নম্বর ধারার সাহায্যে আমরা হাইকোর্টে রিট জারি করতে পারি। রাজ্যনীতি এবার ডিপিএসপি 36 থেকে 51, পার্ট 4-এ আছে, এটা পর্ব 4-এ। 36-এ সংজ্ঞা আছে। 37-এ ডিপিএসপির আবেদন। 40-এ একটি গ্রাম পঞ্চায়েত গঠন, এটা আসে প্রচুর পরিমাণে, ধারা 40। দেখো 73-এ পঞ্চায়েতের কথা বলা হয়েছে 73 নম্বর সংবিধান সংশোধনীতে, আবার এখানে 40 নম্বরে গ্রাম পঞ্চায়েত সংগঠন কথা বলা হয়েছে। ঠিক আছে, 41 কাজ করার অধিকার, শিক্ষার অধিকার, এগুলো একটু মাথায় রাখবে। 40টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 44 এখানে গুরুত্বপূর্ণ, ইউনিফর্ম সিভিল কোড আছে, শুধু গোয়াতে প্রযোজ্য, এটা এইভাবে আছে। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর ধারায় আছে? 44। 45 শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার বিধান। 46-এ তফসিলি জাতি, এসটি, ওবিসিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার। 48 কৃষি ও পশুপালনের সংগঠন। 49 স্মৃতিস্তম্ভ স্থান প্রাকৃতিক গুরুত্বের বস্তু সুরক্ষা। 49। 50 আসে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 51-তে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার। ঠিক আছে, এতগুলো করালাম। আপাতত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কোথায় কিছু ভুল থাকলে আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ। কোন সভ্যতা? কোন যুগের সভ্যতা? নিওলিথিক, মেসোলিথিক, চ্যালকোলিথিক না প্যালিওলিথিক? একটি চ্যালকোলিথিক সভ্যতা। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? অনেকগুলো এমসিকিউ আছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত। লোথাল। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় কোনটি? প্রথম কোনটি আবিষ্কৃত হয়? প্রথম হরপ্পা 1921 সালে, দয়ারাম সাহানি দ্বারা। নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? সিন্ধু সভ্যতায় কোনটি পাওয়া যায়নি? মন্দির। নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? দেখো সেখানে ঘোড়ার ব্যবহারও ছিল না, লোহার ব্যবহারও জানতো না, এবং তরবারিও জানতো না। উপরে সবকটি এখানে সঠিক উত্তর। নিচের কোনটি গুজরাটে অবস্থিত? সিন্ধু সভ্যতার কোন সাইটটি গুজরাটে অবস্থিত?
গুজরাটে লোথালও অবস্থিত, ধোলাভিরাও অবস্থিত। অপশান ডি, লোথাল, ধোলাভিরা আরও দুটো সাইট আছে গুজরাটে অবস্থিত। হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এর প্রধান কে ছিলেন? হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কারের সময় যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয়েছিল তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান কে ছিলেন? এ ছিলেন জন মার্শাল। সিন্ধু সভ্যতার লিপিগুলি থেকে কি পাই আমরা বা কি জানতে পারি? এটি একটি সাংকেতিক লিপি, এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এখন অনেকগুলো আছে, পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। একটি রোস্ট ফেডন প্রকৃতির লিপি, অর্থাৎ একটি লাইন ডান দিক থেকে ও পরের লাইন বাম দিক থেকে লেখা। এখানে উপরে সবকটিই হবে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে। হরপ্পা কিন্তু রাভি নদীর তীরে, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো। এবং লোথাল ভোগাব নদীর তীরে গুজরাটে অবস্থিত। আর রোপারটা শতদূর নদীর তীরে, আর এটি পাঞ্জাবে অবস্থিত। সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? কোনটি প্রথম চাষবাস করত? চাষবাস শিখেছিল গম ও বার্লি। নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না? আর্যদের আক্রমণ ধরা হয়, বন্যা ধরা হয় মানে প্রাকৃতিক বিপর্যয়, অগ্নিকাণ্ড ধরা হয় না, ভূমিকম্প ধরা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিকাণ্ড। মহেঞ্জোদারোর আবিষ্কারক কে? মহেঞ্জোদারো হরপ্পা দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? রাখাল দাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে কোথায়? বৃহত্তম শস্যাগার আবিষ্কার হয়েছে হরপ্পায়। নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল? নিচের কোনটি? নাগরিক স্বাচ্ছন্দ্য, জল নিকাশি ব্যবস্থা ছিল, প্রতিরক্ষা ব্যবস্থা সেরকমভাবে অবহেলিত ছিল। সিন্ধু সভ্যতায় কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? কাঠের তৈরি লাঙল কোথায় পাওয়া গেছে? এটি পাওয়া গেছে কলিবঙ্গানে, রাজস্থানে অবস্থিত। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দ্বারা। 1922 খ্রিস্টাব্দে। হরপ্পা 1921 খ্রিস্টাব্দে। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটা আবিষ্কৃত হয়েছে কোথায়? বৃহত্তম স্নানাগার, শস্যাগারটা হরপ্পায়। তাহলে স্নানাগারটা কোথায়? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার নিদর্শন পাওয়া যায়? কোথায় ইটভাটার নিদর্শন পাওয়া যায়? কলিবঙ্গান, লোথাল। এখানে অপশান সি হয়ে যাবে, কলিবঙ্গান ও লোথাল উভয় জায়গাতে। বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? হরপ্পা অবস্থিত পশ্চিম পাঞ্জাবের কোথায়? মন্টেগোমারি জেলায়। খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে কোথায়? 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে লোথালে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। এটি এখানে ডকইয়ার্ড। সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? সিন্ধম। এটি পরিচিত ছিল ব্যাবিলনে। কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? এটি হরপ্পা সভ্যতায় করা হতো। সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন?
প্রধান পূজ্য দেবী ছিলেন দেবী মাতা। সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি বুলসিল পাওয়া গেছিল? এটি পাওয়া গেছিল হরপ্পাতে। প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? এটি লেখা হতো খারষ্টি। কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল? মেহেরগড় যদিও পরে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু সবচেয়ে পুরনো সভ্যতা কিন্তু মেহেরগড় সভ্যতা, 1974 খ্রিস্টাব্দে। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? সব নিচে দিয়ে দিয়েছি, কোন নদীর তীরে কোনটি অবস্থিত, সব আমার এই ক্লাসের শেষে সব আলোচনা করব। জা ফ্রাসোয়া জারিচ, মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতাটি কোন নদীর তীরে অবস্থিত? মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এটি অবস্থিত বোলান নদীর তীরে। কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়? কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। আবার রিভিশন, 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি। হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের, পাকিস্তান ও পাঞ্জাবে আছে, মন্টেগোমারি জেলায়। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? রাভি নদীর তীরে। হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে, কিন্তু হরপ্পা সাইটটা রাভি নদীর তীরে। বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার সমসাময়িক কয়েকটি সভ্যতার নাম কি কি? মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, দক্ষিণ এশীয় সভ্যতা, চীনের সভ্যতা। সিন্ধু সভ্যতার কোথায় শস্যাগার পাওয়া গেছে? এটি পাওয়া গেছে হরপ্পায়। সিন্ধু সভ্যতায় কোন কোন বন্দরের নাম পাওয়া যায়? লোথাল, যেটি গুজরাটে অবস্থিত। হরপ্পা সভ্যতায় কোথায় ঘোড়ার অস্থি পাওয়া যায়? ঘোড়ার অস্থি সুরকোটোডায়। কাঠের তৈরি লাঙ্গল কলিবঙ্গানে। কোথায় লাঙ্গল নিদর্শন পাওয়া গেছে? কলিবঙ্গানে। কলিবঙ্গান রাজস্থান অবস্থিত। দেখো, হরপ্পা দয়ারাম সাহানি আবিষ্কর্তা 1921 সাল। মহেঞ্জোদাড়ো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছেন 1922 সালে। সুতকাজেন্দার স্টেইন আবিষ্কার করেছেন 1929 সালে। চানহুদারো এন.জি. মজুমদার 1931 সালে। আমরি এন.জি. মজুমদার 1935 সালে। এখানে হরপ্পা মহেঞ্জোদাড়ো এই দুটোকেই ভালোভাবে মাথায় রাখবে, সালগুলো। করদিজি ঘুরে আবিষ্কার করেন 1935 সালে। কলিবঙ্গান অমলানন্দ ঘোষ 1953 সালে আবিষ্কার করেন। লোথাল আর রাও 1953 সালে আবিষ্কার করেন। রাখিগ্রাহী বসন্ত সিন্দে আবিষ্কার করেন 1963 সালে। সুরকোটোজা জেপি যোশী 1964 সালে আবিষ্কার করেন। বনওয়ালি আর এস বিস্ত 1974 সালে আবিষ্কার করেন। বনওয়ালিটা হরিয়ানাতে অবস্থিত। আচ্ছা, মেহেরগড় সভ্যতা জা ফ্রাসোয়া জারিচ 1974 সালে। ধোলাভিরা জেপি যোশী 1967 থেকে 68 সালে। কোশ্চেনটা এভাবে আসে যে সিন্ধু সভ্যতা বা মেহেরগড় সভ্যতা, চারটা অপশান দিয়ে দেবে কোনটি সবচেয়ে পুরনো, তখন কিন্তু মেহেরগড় সভ্যতা হয়ে যাবে, যদিও আবিষ্কার প্রথম হয়েছিল হরপ্পা সভ্যতা। এবার দেখো কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে। হরপ্পা পাঞ্জাব, পাকিস্তান দু জায়গায় অবস্থিত, ইরাবতী বা রাভি নদীর তীরে। মহেঞ্জোদাড়ো সিন্ধু অঞ্চল, সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদাড়োটা 1922 সালে রাখাল দাস ব্যানার্জি। হরপ্পা 1921 সালে দয়ারাম সাহানি। এভাবে একবার রিভিশন করলে অনেক। তারপর সুতকোজেন্ডার বালুচিস্তানে অবস্থিত, দাস নদীর তীরে। চানহুদারো সিন্ধু অঞ্চলে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত, ঘাঘর নদীর তীরে। রোপার বা রংপুর পাঞ্জাবে অবস্থিত, এটি অবস্থিত শতদ্রু নদীর তীরে বা সুতলেজ নদীর তীরে। লোথাল গুজরাটে অবস্থিত, কোন জায়গায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই কোশ্চেন আসে। সবরমতী নদীর তীরে। করদিজি সিন্ধুতে অবস্থিত, সিন্ধু পাকিস্তান, সিন্ধু নদীর তীরে। আলমগীরপুর উত্তরপ্রদেশে অবস্থিত, হিন্দ নদীর তীরে।
দৈমাবাদ আহমদনগর মহারাষ্ট্রে অবস্থিত প্রভরা নদীর তীরে। এখানে কিন্তু এই দুটি খুবই গুরুত্বপূর্ণ, আলমগীরপুর এবং দিমাবাদ। রাখিগ্রাহী হরিয়ানাতে অবস্থিত। সুরকোটোডা গুজরাটে অবস্থিত। ধোলাভিরা গুজরাটে অবস্থিত লুনি নদীর তীরে। বনওয়ালি ধোলাভিরা গুজরাট, বনওয়ালি হরিয়ানা তে অবস্থিত ঘাঘর নদীর তীরে। আর মেহেরগড় সভ্যতা বালুচিস্তানে অবস্থিত। 1974 সালে জা ফ্রাঁসোয়া জারিস দ্বারা। থ্যাংক ইউ। লাগবে পিতল। ফার্স্ট কোশ্চেন, পিতল বা ব্রাস কোন কোন ধাতুর মিশ্রণ? পিতল বা ব্রাস, অপশান এ কপার প্লাস জিঙ্ক, তামা ও দস্তা। বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। এটা মিসলেনিয়াসে এসেছে। কাঁসা বা বেল মেটাল কোন ধাতুর মিশ্রণ? কাঁসা বা বেল মেটাল, এটা কপার ও টিনের মিশ্রণ। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণ? জার্মান সিলভার কপার, জিঙ্ক ও নিকেল। রক্ত সংবহন কে আবিষ্কার করেন? রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি উইলিয়াম রন্টজেন। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলার। আণবিক বোমা ওপেনহাইমার। কৃত্রিম জিন কে আবিষ্কার করেন? কৃত্রিম জিন হরগোবিন্দ খোরানা। পোলিও টিকা কে আবিষ্কার করেন? জোনাস শক। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন এল বেয়ার্ড। কুইনাইন গাছ থেকে কি পাওয়া যায়? কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল থেকে। ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের ফল থেকে। হাইডার গমন অঙ্গের নাম কি? হাইডার গমন অঙ্গের নাম কর্সিকা। প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম সিলিয়া। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম প্লুরা। ম্যালেরিয়া কি দ্বারা বাহিত হয়? ম্যালেরিয়া বাহিত হয় স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। এডিস মশা দ্বারা ডেঙ্গু, কিউলেক্স মশা দ্বারা ফাইলেরিয়া বা গোদ। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপ হয় থার্মোমিটার দ্বারা, কিন্তু তাপ ক্যালোরিমিটার দ্বারা। এবার কিছু অনলাইনের প্র্যাকটিস করে নেব। MCQগুলোতে ফার্স্ট আমার সঠিক আনসারগুলো অপশান এতে দেওয়া হয়ে গেছে, ওটা আমার এডিটের জন্য ভুল হয়েছে, তো ওটা একটু দেখে নেবে। এবার কোশ্চেনগুলো করি অনলাইনেরগুলো। রিপ্লেসিং জ্বর কী দ্বারা বাহিত হয়?
রিপ্লেসিং জ্বর বাহিত হয় উকুন দ্বারা। কালা জ্বর বা স্যান্ড ফিভার কী দ্বারা বাহিত হয়? বেলে মাছি বা স্যান্ড ফ্লাই। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? ডেঙ্গু বাহিত হয় এডিস মশা দ্বারা। পিত জ্বর কী দ্বারা বাহিত হয়? পিত জ্বরও বাহিত হয় এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম ওহমমিটার। গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা দ্বারা। শব্দদূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? শব্দদূষণ মাপা হয় ডেসিবেল যন্ত্রের সাহায্যে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেন গজ। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরা কী দ্বারা বাহিত হয়? কলেরা মাছি দ্বারা বাহিত হয়। জলাতঙ্ক কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? জলাতঙ্ক রোগটি কুকুর বা শিয়াল। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? টাইফয়েড দূষিত জল ও দূষিত খাবার। মিসলেনিয়াসের কোশ্চেন পেপারটা নিশ্চয়ই দেখেছো এবারে, যে নিচের মধ্যে কোনটি জল দ্বারা বাহিত হয়? কোন রোগটি? টাইফয়েড। এরকমভাবে কোশ্চেন আসে। তো কী দ্বারা বাহিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। টাইফয়েড কোথায় আক্রান্ত হয়? টাইফয়েড আক্রান্ত হয় অন্ত্রে। রিকেট কোথায় আক্রান্ত হয়? রিকেট আক্রান্ত হয় অস্থি বা হাড়ে। পায়রিয়া কোথায় আক্রান্ত হয়? পায়রিয়া রোগটি কোথায় আক্রান্ত করে? দাঁত ও মাড়ি। স্কারভি কোথায় আক্রান্ত হয়? দাঁত ও মাড়ি। মেনিনজাইটিস মেনিনজাইটিস আমাদের কোথায় আক্রান্ত হয় রোগটি? মস্তিষ্কে। পোলিও পোলিও রোগটি কোথায় আক্রান্ত হয়? হাত ও পাতে। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? বাইরের অস্থির আবরণীর নাম পেরিঅস্টিয়াম। কোষগহ্বরের আবরণীর নাম কি? টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। এখানে আবার দেখবে হার্টের বা আমাদের হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম, এখানে কিন্তু পেরিকন্ড্রিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম কি? এন্ডোঅস্টিয়াম। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস, যেটা সুষুম্নাকাণ্ডের আবরণীর নামও একই, সেই মেনিনজেস। যকৃতের আবরণীর নাম কি? গ্লিন্স ক্যাপসুল। বৃক্কের আবরণীর নাম কি? রেনাল ক্যাপসুল। ক্রোমোজোমের আবরণীর নাম কি? ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পেশির আবরণীর নাম কি? পেশির আবরণীর নাম সার্কোলেমা। বাইরের অস্থির আবরণীর নাম কি? পেরিঅস্টিয়াম। কোষগহ্বরের আবরণীর নাম কি? কোষগহ্বরের আবরণীর নাম টোনোপ্লাস্ট। তরুণাস্থির আবরণীর নাম এখনই পড়লাম পেরিকন্ড্রিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম এন্ডোঅস্টিয়াম। যকৃতের আবরণীর নাম কি? গ্লিন্স ক্যাপসুল। আর বৃক্কের আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন, যেটাকে ভিটামিন Hও বলা হয়। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। মানুষের শ্বাস অঙ্গের নাম কি? ফুসফুস। কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি? দেহত্বক। অ্যামিবার শ্বাস অঙ্গের নাম দেহতল। কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম কি? কাঁকড়া বিছার শ্বাস অঙ্গের নাম বুকলাং। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউব ফিট বা টিউব পেশি। মাছের শ্বাস অঙ্গের নাম কি? ফুলকা। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি? ফ্লাজেলা। পাখির গমন অঙ্গের নাম পা ও ডানা।
তিমির গমন অঙ্গের নাম পাডেল ও পুচ্ছ। চিংড়ির গমন অঙ্গের নাম কি? প্লিওপড। শামুকের গমন অঙ্গের নাম কি? মাংসলপথ। আরশোলার গমন অঙ্গের নাম কি? ডানা ও পা। কেঁচোর গমন অঙ্গের নাম কি? কেঁচোর গমন অঙ্গটা দেয় সিটা। অ্যামিবার গমন অঙ্গও দেয় ক্ষণপথ। গমন পদ্ধতি সিউডোপোডিয়া। অক্টোপাসের গমন অঙ্গের নাম কি? টিউবফিট ও পেশি। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। সময় পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? কার্ডিওগ্রাফ। গতিবেগ পরিমাপের যন্ত্রের নাম কি? স্পিডোমিটার। আলোর গতি মাপার যন্ত্রের নাম কি? ফটো টেলিগ্রাফ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহমমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? থার্মোমিটার। শব্দ দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল। আর তাপ ক্যালোরিমিটার। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রিকেট। ছোটদের রিকেট, বড়দের অস্টি। ভিটামিন বি6 এর অভাবে হয় নিউরোপ্যাথি। ভিটামিন বি1 এর অভাবে কী রোগ হয়? রক্তাল্পতা। জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? লুই পাস্তুর ও এমিল রাউক্স। কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন? ওয়ালডেমার হাফকাইন ও অন্যান্য সহগবেষক। রেডিও কে আবিষ্কার করেন? জে মার্কনি। দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। টেলিভিশন কে আবিষ্কার করেন? জন এল বেয়ার্ড। এবার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলো কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং বানাবে কে? DRDO। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে DRDO কোথায় টেস্টিং সেন্টার বানাবে? পশ্চিমবঙ্গে জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। এটা কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করলো কে? আদানি গ্রিন। কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে কে? ভারত। চন্দ্রযান-4 মিশন কত সালে লঞ্চ করবে? 2040 সালে। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো কারা? কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করলো কে? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি হলো কোথায়? চিত্রকূটে। পায়োলজি 1-2 এবং হাওয়াসাল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারতে সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। V3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কে? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করলো কোন দেশ?
ইরান। স্যাংঝো 18 স্পেসক্রাফট লঞ্চ করলো কোন দেশ? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করলো কোন আইআইটি? আইআইটি গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশান ট্র্যাক করার জন্য ইসোজ তৈরি করেছে কে? কোন আইআইটি? আইআইটি ইন্দোর। ভারতের প্রথম শস্য এটিএম চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করেছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি আরটিপিসিআর কিট লঞ্চ করলো কোন কোম্পানি? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কোন দেশ? উত্তর কোরিয়া। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কোন কোম্পানি? ডিআরডিও। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কি? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করেছে কে? জাপান। মুম্বাইতে ভারতের দীর্ঘতম ও বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলো কে? নরেন্দ্র মোদী। কলকাতার ল্যান্ডস্লাইড ফরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কে? কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফ্যান 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো কে? চীন। স্যাংঝো চীন, জিওফ্যানও চীন। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী মনোহর